খুব ইম্পর্টেন্ট স্ট্রাকচার আছে, সেটাকে বলা হয় বিটা ল্যাকটাম রিং। সেই রিংটাকে ব্রেক করে দেয়, সেটাকে অক্সিডাইজ করে, সেটাকে ভেঙে দেয় হাইড্রোলাইজ করে। তো যখনই বিটা ল্যাকটাম রিংটা ব্রেকডাউন হয়ে যাচ্ছে, তখনই এফেক্ট অফ অ্যামক্সিসিলিন জিরো। তার মানে যদি আমার শরীরের ভিতরে একটা কাইন্ড অফ ব্যাকটেরিয়া ঢুকেছে, যেই ব্যাকটেরিয়াটা অলরেডি অ্যামক্সিসিলিন থেকে রেজিস্ট্যান্ট হয়ে গেছে, আর আমাকে ডক্টর প্রেসক্রাইব করলো অ্যামক্সিসিলিন, আমি খেয়ে যাচ্ছি অ্যামক্সিসিলিন, আর কিছুতেই আমার সর্দি কাশি জ্বর আর সারছে না, তখন ব্লাড টেস্ট করে কিংবা স্পুটাম টেস্ট করে দেখা গেল কি সেই ব্যাকটেরিয়াটা অলরেডি অ্যামক্সিসিলিন রেজিস্ট্যান্ট। রেজিস্ট্যান্ট এই কারণেই হয়েছে কেন কি ব্যাকটেরিয়াটা অলরেডি বিটা ল্যাকটামেজ এনজাইম তৈরি করতে শিখে গেছে। আচ্ছা, তো ভালো কথা, যখন বিটা ল্যাকটামেজ তৈরি করছে, তাহলে ক্ল্যাভলোনিক অ্যাসিডকে আমি যদি অ্যাড করে দিই, ক্ল্যাভলোনিক অ্যাসিড অ্যান্টিবায়োটিক নয়, ক্ল্যাভলোনিক অ্যাসিড হচ্ছে বিটা ল্যাকটামেজ যেটা ব্যাকটেরিয়াটা তৈরি করেছে সেইটাকে কিল করার ক্ষমতা রাখে, সেটাকে নিউট্রিলাইজ করার ক্ষমতা রাখে। তো বিটা বিটা ল্যাকটাম রিংটা বেঁচে যাবে। সরি, আমি একটুখানি গুলিয়ে গেলাম। আচ্ছা, হ্যাঁ, ক্ল্যাভলোনিক অ্যাসিড কি করছে, বিটা ল্যাকটামেজ এনজাইমটাকে নিউট্রিলাইজ করে দিচ্ছে, তাহলে আমাদের অ্যামক্সিসিলিনটা নষ্ট হচ্ছে না, আর অ্যামক্সিসিলিন খুব ইজিলি ব্যাকটেরিয়া গুলোকে কিল করতে পারছে। ঠিক আছে, চলো তাহলে এফেক্ট যেটা আমরা পাবো, এই দুটোকে অ্যাড করে আমরা ইনক্রিজ অ্যান্টিবায়োটিক এফেক্ট পাবো। তারপরে হচ্ছে এনসেডস এর সাথে কক্স2 ইনহিবিটর যদি আমি অ্যাড করে দিই, ইনক্রিজড ব্লিডিং হয়ে যাচ্ছে। এনসেডস মানে হচ্ছে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, কক্স1 এন্ড কক্স2 দুটো হয়, দুটো রিসেপ্টর। পেন পাথওয়ে অবশ্যই তোরা পড়েছিস ফার্মাকোলজিতে, কক্স1 এন্ড কক্স2 দিয়ে দুটো রিসেপ্টর দিয়ে আমাদের এ করতে হয়। কক্স2 কে যদি ইনহিবিট করি তাহলে আমাদের জিআই পিএইচটা কমে যায় আর খুব বেশি অ্যাসিড সিক্রিশন হয়, সেইখান থেকে আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাকের ভেতরে আলসার হবার চান্সেস থাকে। ঠিক আছে, আচ্ছা, এটা হলো কক্স2। এবার নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ যেগুলো আছে তারা হচ্ছে নন সিলেক্টিভ, ওরা সিলেক্টিভ নয়। বেসিক্যালি কক্স1 হচ্ছে পেন কে কমায়, কক্স2 কে যদি আমি বন্ধ করে দিই তাহলে আমার পেটের ভিতরে ব্লিডিং স্টার্ট হবার চান্স হয়। নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ যেরকম হচ্ছে প্যারাসিটামল, ডাইক্লোফিনাক সোডিয়াম, আইবুপ্রোফেন, এই ড্রাগ গুলো নন সিলেক্টিভ হবার জন্য নন সিলেক্টিভ হবার জন্য এগুলো দুটোকেই বন্ধ করে, দুটো রিসেপ্টর, কক্স1 কে কক্স2 কে। তো এরাও আলটিমেটলি কি করে কি পিএইচ লেভেলটা ইনক্রিজ করে দেয়, পিএইচ লেভেল ইনক্রিজ করার পিএইচ লেভেলটা কমিয়ে দেয়, অ্যাসিড সিক্রিশনটা ইনক্রিজ করে দেয়, আর আলটিমেটলি তোমার ব্লিডিংটা বেশি হয়ে যায়। আচ্ছা, সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর, এসএসআরআই, সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর, এই ড্রাগের সম্বন্ধে কি কোনো রকম ধারণা আছে? এটা কি ড্রাগ, কোথায় ইউজ হয়, কেউ কি বলতে পারবে? আরে ঘুমিয়ে পড়লি নাকি, কি পালিয়ে গেলি সবাই? না স্যার। আচ্ছা, সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটরের নাম শুনেছিস? না স্যার। আচ্ছা, ইয়েতে ছিল, পোলোজিতে বলেছিল। কিসের জন্য ইউজ হয় ওইটা ভুলে গেছি। আচ্ছা, সেরোটোনিন হচ্ছে আমাদের নার্ভ এন্ডিং এর দুটো, মানে নার্ভ গুলোতে একের সাথে আরেকটা জয়েন্ট হয়ে থাকে, সাইন্যাপটিক রিজন একটা থাকে। তো সেইখানে কিছু নিউরো ট্রান্সমিটার বলা হয়, এই নিউরো ট্রান্সমিটার গুলো একটা নার্ভ থেকে অন্য নার্ভে যায়। ঠিক আছে, আর মেসেজটা ট্রান্সমিট হয়। এবার কোনো একটা কেসে কোনো একটা নিউরন সে কিছু নিউরো ট্রান্সমিটার ছাড়লো, এই নিউরো ট্রান্সমিটারটা
অন্য নার্ভ এন্ডিং এ পৌঁছাতে হবে, তাহলে মেসেজটা যাবে। যদি কোনো কারণে যে ছাড়লো সেই আবার ওকে টেনে নিল, তাহলে আর পৌঁছাতে পারলো না মেসেজটা অন্য নার্ভে যদি না পৌঁছায়, তাহলে আইদার ওটা ব্রেনে মেসেজটা গেল না, কিংবা ব্রেন থেকে যদি মেসেজ আসে তাহলে সেটা ওই টার্গেট অর্গান পর্যন্ত পৌঁছালো না। তো সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটরস এর কাজ হচ্ছে, এরা কাইন্ড অফ ড্রাগ। সার্টারলিন হচ্ছে একটা এক্সাম্পল, ফ্লক্সিটিন হাইড্রোক্লোরাইড হচ্ছে আরেকটা এক্সাম্পল। এই ড্রাগ গুলো নার্ভ এন্ডিং এ রিআপটেক মানে মানে আবার করে নিজের কাছে টেনে নেওয়া এই নিউরো ট্রান্সমিটারকে, সেইটাকে বন্ধ করে দেয়। যখনই বন্ধ করে দেয়, নাম্বার অফ নিউরো ট্রান্সমিটার ওই রিজনটাতে ইনক্রিজ হয়ে যায়। নাম্বার অফ নিউরো ট্রান্সমিটার যদি ওই পোর্শনে ইনক্রিজ হয়ে যায়, তাহলে সে টার্গেট নার্ভ পর্যন্ত পৌঁছাতে পারবে, আর ওখান থেকে মেসেজটা ক্যারি ফরওয়ার্ড। এর সাথে ভিটামিন কে যদি কেউ খেয়ে ফেলে, তাহলে ভিটামিন কে এর এফেক্ট 0 হয়ে যাবে। আর ভিটামিন কে হচ্ছে কোয়াগুলেশনে হেল্প করে, আলটিমেটলি কোয়াগুলেশন হবে না, আর ইনক্রিজড ব্লিডিং হয়ে যাবে। তারপরে হচ্ছে অ্যান্টিএমেটিক, মানে যারা বমি বন্ধ করে, তার সাথে যদি কেউ ট্র্যাঙ্কুলাইজার্স খেয়ে নেয়, তার ব্রিদিং প্রবলেম হবে। H2 ব্লকার্স মানে হচ্ছে র্যানিটিডিন, ফ্যামোটিডিন, যেগুলো অ্যাসিলক, হিস্ট্যাক, জিনট্যাক নামে পাওয়া যায়, সেগুলোর সাথে কেউ যদি প্রোটন পাম্প ইনহিবিটরস পিপিআই, তার মানে হচ্ছে ওমিপ্রাজোল, রেবিপ্রাজোল, পেন্টাপ্রাজোল, দুটোকেই একসাথে যদি খেয়ে নেয়, তাহলে যেটা দেখা যায় কি অ্যাসিডিটি একদমই কমে যায়, আর স্টমাকের পিএইচ ইনক্রিজ হয়ে যায়। স্টমাকের পিএইচ ইনক্রিজ হওয়া মানে কিন্তু খুব একটা ভালো জিনিস নয়। তুমি যাই খাবে, তোমার মাইক্রো অর্গানিজম গুলো কিল হবে না। স্টমাকের পিএইচ কম থাকা মানে হচ্ছে ও মাইক্রো অর্গানিজমকে কিল করছে, ও ইমালসিফিকেশনে হেল্প করছে, ফ্যাট ইমালসিফিকেশনে, তার সাথে ওর অনেক এনজাইম গুলোকে বার করছে। অনেক ড্রাগ আছে যারা অ্যাসিডিক মিডিয়ামে অ্যাবজর্ব হয় শরীরে, সেগুলো পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ঠিক ওই রকমই ফেনোবারবিটালের সাথে ওয়ারফেরিন অ্যান্টাগনিজম এফেক্ট আছে। এরিথ্রোমাইসিনের সাথে ওয়ারফেরিন কেউ যদি খায়, তাহলে ইনক্রিজড ব্লিডিং হয়ে যায়। এরিথ্রোমাইসিন হচ্ছে একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। আচ্ছা, তারপর হচ্ছে ড্রাগ ফুড ইন্টারাকশন। ভাই আমরা খাবারও খাচ্ছি, তার সাথে তো ওষুধও খাচ্ছি। এবার এই খাবার আর ওষুধের ম্যাচিংটা খুব ডেডলি ম্যাচ। তার কারণ হচ্ছে কি, দেখবি অনেক ডক্টর আছে, তারা বলে কি ভাই এটা খাবারের 1 ঘন্টা আগে খাবেন, এটা ডিউরিং দা মাঝামাঝি অবস্থায় খাবেন, এটা খাবারের পরে খাবেন। আমি যদি খুব সিম্পল ফান্ডায় যদি আমি চিন্তা ভাবনা করি, তাহলে একটা ট্যাবলেট কিংবা একটা ক্যাপসুল যখন আমরা খাচ্ছি, সেই ক্যাপসুলটা আমাদের পেটের ভেতরে গিয়ে ডিসইন্টিগ্রেট হচ্ছে, তার মানে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, আর আমাদের পেটের ভেতরে যে লিকুইডটা আছে তার সাথে মিক্স আপ হয়ে স্মল ইন্টেস্টাইনে যাচ্ছে। স্মল ইন্টেস্টাইনে ছোট ছোট হেয়ার লাইক স্ট্রাকচারস আছে, সেগুলোকে সিলিয়া বলছে। সে তার কাছে যখন ও যাচ্ছে, সেখানে কিছু রিসেপ্টর আছে, সেই রিসেপ্টর গুলো ড্রাগ মলিকিউলটার সাথে অ্যাটাচ হচ্ছে, আর সেটা আমাদের ব্লাড ভেসেলসে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে ড্রাগ অ্যাবজর্পশনের প্রসেস। যদি আমরা এরকম কিছু খাবার খাই, আচ্ছা, তার সাথে আরেকটা ব্যাপার, অ্যাসিডিক ড্রাগ অ্যাসিডিক মিডিয়ামে অ্যাবজর্ব হয়, বেসিক ড্রাগ বেসিক মিডিয়ামে অ্যাবজর্ব হয়। আর এটাও দেখা গেছে কি বেস্ট অ্যাবজর্পশন হচ্ছে যখন তোমার ড্রাগটা খুব আর কোনো কম্পিটিটর থাকবে না, তখনই সে অ্যাবজর্ব হবে। তার মানে খালি পেটে যদি কেউ ওষুধ খায়, তাহলে তার অ্যাবজর্পশনটা সব থেকে ভালো হবে। আচ্ছা, তাও তো ডক্টররা বলে কি ভাই খালি পেটে ওষুধ খেও না, তোমরা খাবার কিছু খেয়ে খাবে। তার পিছনে রিজন হচ্ছে, খাবার খেয়ে খাবার পিছনে রিজন হচ্ছে কি বেশিরভাগ ড্রাগ হচ্ছে ইরিটেন্ট, তারা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল মিউকোজা মেমব্রেনকে নষ্ট করে দেয়। এবার ইরিটেন্ট হওয়ার জন্য যদি পেটে খাবার না থাকে, তাহলে সে তো রীতিমতন গিয়ে পেটের প্রতিটা জায়গাকে ড্যামেজ করবে। তার থেকে ভালো যদি খাবার থাকে, তাহলে একটু রোড়ে সরে ড্যামেজ করে করে সে আস্তে আস্তে যাবে। এটা হচ্ছে একটা রিজন। নাম্বার 2 রিজন হচ্ছে,
যখনই পেটের ভেতরে খাবার চলে আসছে, পেরিস্টালসিস মুভমেন্টটা আস্তে আস্তে যাচ্ছে, কেন কি সেটা ফুডটাকে অ্যাবজর্ব যদি না হয় নিউট্রিয়েন্টস গুলো, তাহলে তো আনঅ্যাবজর্বড ফুডকে শরীর থেকে বার করা যায় না। তাই পেরিস্টালসিস মুভমেন্টে সেটা স্লোলি পেরিস্টালসিস মুভমেন্টটা হয়। তো ড্রাগ অনেকক্ষণ বেশি টাইম পেয়ে যায় গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টটাকে ক্রস করার জন্য। এটা গেল সেকেন্ড রিজন। যদি খালি পেটে কেউ ড্রাগ খায়, তাহলে খুব স্পিডে সেই ড্রাগটা শরীর থেকে এক্সক্রিট আউট হয়ে যাবে, কেন কি খাবার নেই, পেরিস্টালসিস মুভমেন্ট কন্টিনিউয়াসলি হওয়ার জন্য সে ওখান থেকে বার করে। আচ্ছা, এবার দেখা গেছে যে অনেক খাবারের সাথে অনেক ধরনের ওষুধ খেতে নেই। হোমিওপ্যাথি আর আয়ুর্বেদিককে এই ব্যাপারটা সব থেকে বেশি দেখা গেছে। তুমি দেখবে কি আয়ুর্বেদিক ডাক্তাররা অনেক সময় বলে দাও, আমার এই ওষুধটা খেলে টক খাওয়া যাবে না, এই ওষুধটা খেলে আপনি মিষ্টি কুমড়ো খাবেন না, এই ওষুধটা খেলে পার্টিকুলারলি এই জিনিসটা খাবেন না, এরকম ভাবে দেওয়া থাকে। আচ্ছা, এখানে কিছু এক্সাম্পল আছে। 2 নম্বর এক্সাম্পলটায় যাই। হ্যাঁ, বেনজোডাইজাপিন গ্রেপ ফ্রুটের সাথে খেতে নেই। তার কারণ হচ্ছে কি গ্রেপ ফ্রুটসে একটা এনজাইম আছে, সেই এনজাইমটা বেনজোডাইজাপিনের এফেক্টিভনেসটাকে কমিয়ে দেয়। বেনজোডাইজাপিন মানে হচ্ছে, তোরা এটা নিউরোসাইকিয়াট্রিক ড্রাগ চ্যাপ্টারে পড়েছিস। ডিগক্সিন, ডিগক্সিন তোরা ফার্স্ট ইয়ারে পড়েছিস আর সেকেন্ড ইয়ারেও পড়েছিস নিশ্চয়। ডিগক্সিন হচ্ছে তোর ডিজিটালিস থেকে পাওয়া, আর ডিগক্সিন বেসিক্যালি এটাকে কার্ডিওটনিক বলে। ডিগক্সিন সিসিএইচ এ ইউজ করে, মানে কনজেস্টিভ হার্ট ফেলিয়ার, সিএইচএফ এ ইউজ করে কনজেস্টিভ হার্ট ফেলিয়ার, এইটাতে ইউজ করে। ডিগক্সিনের মেইন কাজ হচ্ছে কন্ট্রাকশন অফ লেফট ভেন্ট্রিকল কে ইনক্রিজ করে দেওয়া। হার্ট ফেল মানে হচ্ছে হার্টটা ঠিক করে কাজ করছে না, আলটিমেটলি তার ভিতরে ব্লাড ভরতে 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 অনেকটাই ভরে গেছে, কিছুতেই সে পাম্পটা ঠিক করে কাজ করছে না, স্লো হয়ে গেছে। তো ডিগক্সিন সেই প্রেশারটা ইনক্রিজ করে দেয়। তো ডিগক্সিনের সাথে কেউ যদি ওট মিল খায়, ওট মিলের সাথে ডিগক্সিনের একটা ইন্টারঅ্যাকশন ইন্টেস্টাইনের ভেতরে হয়, আর ডিগক্সিন কিছুতেই অ্যাবজর্ব হয় না। অ্যাবজর্ব না হলে কার্ডিয়াক ড্রাগ অসুবিধা হয়ে যাওয়ার চান্স আছে। অ্যাসপিরিনের সাথে কেউ যদি দুধ খায়, তাহলে তার পেট খারাপ হবে। অ্যাসিটোঅ্যামাইনো, হ্যাঁ কেউ কিছু বলছো? আচ্ছা, 1 মিনিট। অ্যাসিটোমাইনোফেন হ্যাঁ, অ্যাসিটামাইনোফেনের সাথে অ্যালকোহলের ইনটেক হলে লিভার ড্যামেজ। হোয়াট ইজ অ্যাসিটামাইনোফেন, কেউ বলতে পারবে? আরে এই ড্রাগটার নাম শুনেছিস, অ্যাসিটামাইনোফেন? পার্থ? হ্যাঁ স্যার। আরে কেউ কি, হ্যাঁ অ্যাসিটামাইনোফেন এটা কি কাইন্ড অফ ড্রাগ? স্যার এটা হচ্ছে ওই সর্দি লাগার, সর্দিতে দেয়। না, অ্যাসিটামাইনোফেন হচ্ছে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস এর ক্যাটাগরিতে আসে। আচ্ছা। আর অ্যাসিটামাইনোফেনের সব থেকে বড় সাইড এফেক্ট হচ্ছে ও হেপাটিক টক্সিসিটি করে, জাস্ট লাইক প্যারাসিটামল, কিংবা বলতে পারো প্যারাসিটামলের আর একটা নাম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, এবার প্যারাসিটামল খেতে খেতে কেউ যদি অ্যালকোহল ইনটেক করে, তার কিন্তু লিভার ড্যামেজ হবে।
প্যারাসিটামল আর অ্যালকোহল দুটো একসাথে চলে না। আচ্ছা, মোনো অ্যামাইনো অক্সিডেজ ইনহিবিটরস যেটা আছে মাও ইনহিবিটরস এর সাথে যদি কেউ খাবারে প্রোটিনের টাইরামিনটা অ্যামাইনো অ্যাসিডটা যদি থাকে সিভিয়ার হেডেক হবে। টেট্রাসাইক্লিনের সাথে ক্যালসিয়াম ফুড কেউ খেলে টেট্রাসাইক্লিনের অ্যাবজর্পশনটা হবে না। তার কারণ হচ্ছে টেট্রাসাইক্লিন হচ্ছে মাছের জালের মতন দেখতে, যদি তোরা স্ট্রাকচারটা দেখিস। আর ক্যালসিয়াম কিংবা আয়রন এই ধরনের যে কোনো মেটালের সাথে সে চিলেট ফরমেশন করে, তার মানে সেই মেটাল গুলো গিয়ে ফেঁসে যায় ওই জালের মধ্যে, জালটার প্রপার্টিটা চেঞ্জ হয়ে যায় আর তার ভেতরে কোনো অ্যাবজর্ব করার ক্ষমতা থাকে না, সে শরীর থেকে এমনি বেরিয়ে যায়। ঠিক আছে, কেউ ওয়ারফারিন খাচ্ছে আর তার সাথে যদি ভিটামিন কেও খাওয়া স্টার্ট করে দেয়, ওয়ারফারিনের কাজ হচ্ছে অ্যান্টি কোয়াগুলেশন, কোয়াগুলেশনটাকে আটকায়। কোয়াগুলেশনকে যখন আটকাচ্ছে তার মানে ভিটামিন কে খাওয়া চলবে না, তার কারণ হচ্ছে ভিটামিন কে কোয়াগুলেশনকে তৈরি করে। তো ওয়ারফারিনের সাথে ভিটামিন কে দুটোই হচ্ছে একদম অপোজিট ডিরেকশনের ড্রাগ, তো দুটোরই এফেক্ট কমে যাবে। সেলেকক্সিব এটা হচ্ছে সেলেক্টিভ কক্স1 ইনহিবিটর, আমরা যেটা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগের চ্যাপ্টারে অলরেডি পড়েছি ফার্মাকোলজিতে, যে এটা হচ্ছে সিলেক্টিভ, একটা হচ্ছে নন সিলেক্টিভ, এটা হচ্ছে সিলেক্টিভ সেলেকক্সিব। সেলেকক্সিবের সাথে মিল্ক খেলে পেট স্টমাক গোলমাল হবে। ন্যাপ্রক্সেন, আবার ন্যাপ্রক্সেন ব্যথার ওষুধ, ফ্যাটি অ্যাসিড ফ্যাটি ফুডের সাথে খেলে পেট খারাপ হবে। ঠিক আছে, আচ্ছা, ক্যাফিনের সাথে ফুড বলছে, ক্যাফিন ইটসেলফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভেট করে দেয় আর ক্যাফিনে এমনি হার্টবিটটা ইনক্রিজ হয়। কেমিক্যাল ড্রাগ ইন্টারঅ্যাকশন বলছে এখানে অ্যান্টাসিডের সাথে যদি আমরা অন্য কিছু ড্রাগ খাই তাহলে স্টমাকের পিএইচ ইনক্রিজ হয়ে যাবে আর সেটা অ্যাবজর্ব হবে না। ঠিক আছে, ড্রাগ ল্যাবরেটরি টেস্ট রিঅ্যাকশন মানে বাইরে আমাদেরকে টেস্ট করে দেখে নিতে হয় ইনভিভো কি হচ্ছে, সরি ইনভিট্রোতে কি হচ্ছে সেগুলো দেখে নিতে হয় কি টেস্ট ঠিক আসছে কি আসছে না। তারপরে হচ্ছে ড্রাগ ডিজিজ ইন্টারঅ্যাকশন, অনেক ডিজিজে অনেক ড্রাগ দেওয়া যায় না, যেরকম বেশিরভাগ সময় ডক্টররা জিজ্ঞেস করে যেটা ইন্টারঅ্যাকশন হয় সব থেকে বেশি সেটা হচ্ছে তোমার কিডনির সাথে, যদি কারোর কিডনি কম্প্রোমাইজ থাকে কিংবা লিভার কম্প্রোমাইজ থাকে অনেক ড্রাগ গোলমাল করে। এখানে কিছু এক্সাম্পলস দেওয়া আছে, নেজাল ডিকনজেসেন্ট হাইপারটেনসিভ পেশেন্টকে দেওয়া ঠিক নয়, ইনক্রিজ ব্লাড প্রেশার হয়ে যাচ্ছে। নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস অ্যাস্থমেটিক পেশেন্টকে দেওয়া ঠিক নয়, তাহলে অবস্ট্রাকশনটা অনেক বেশি হয়। মেনক্সিডিল হার্ট ফেলিয়ারকে দিতে নেই, কারণ কি ফ্লুইড রিটেনশন হয়, আমরা ফ্লুইড বার করতে চাইছি আর ফ্লুইড রিটেন হয়ে যাচ্ছে। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার হার্ট ফেলিয়ার কে দেওয়া উচিত নয়, তার কারণ হচ্ছে কি হার্ট ফেল হচ্ছে মানে হচ্ছে তোমার যে হার্টের মাসলস আছে এন্ডোকার্ডিয়াম, ওই মাসলসটা কি বলে কন্ট্রাকশন হচ্ছে বলে আমাদের শরীরের প্রতিটা পার্ট ব্লাড পাচ্ছে, আর কন্ট্রাকশন ভুলভাল হচ্ছে কেন, তার কারণ হচ্ছে কি ক্যালসিয়াম ঠিক করে ঢুকছে না, এই কারণে আমরা ডিগক্সিন খাওয়াই পেশেন্টকে। ডিগক্সিনের কাজ হচ্ছে ক্যালসিয়ামটাকে মাসল সেলের ভিতরে ইনক্রিজ করে দেওয়া, তাহলে ফোর্সফুল কন্ট্রাকশনটা হবে। আর আমি যদি ক্যালসিয়াম চ্যানেল ব্লকারই দিয়ে দিই তাহলে তো সেই পেশেন্টের গোলমাল হবার চান্স আছে। নিকোটিন হাই ব্লাড প্রেশার ক্রিয়েট করে, ঠিক আছে, নিকোটিন যেগুলো সিগারেট আর তামাকুতে আছে সেটা যদি কেউ খায় তাহলে প্রেশারটা নিকোটিনিক রিসেপ্টরের মাধ্যমে গিয়ে সেটা ইনক্রিজ করে। বিটা ব্লকার হার্ট পেশেন্টকে দিতে নেই আর মেটফরমিনও হার্ট পেশেন্টকে দিতে নেই। ঠিক আছে, তো বেসিক্যালি দ্য নেট এফেক্ট অফ আ ড্রাগ ইন্টারঅ্যাকশন ইজ জেনারেলি কোয়ান্টিটেটিভ, seldom qualitative, and precipitation of newer or increased adverse effect. আচ্ছা, কি কি ফ্যাক্টরস আছে ড্রাগ ইন্টারঅ্যাকশনের? মাল্টিপল ড্রাগ থেরাপি মানে হচ্ছে একটা প্রেসক্রিপশনে যদি গুছিয়ে ড্রাগ থাকে তাহলে মাল্টিপল ড্রাগ থেরাপির জন্য ঝামেলা হয়ে যায়। মাল্টিপল প্রেসক্রাইবার, অনেকগুলো যদি প্রেসক্রাইবার থাকে, অনেকগুলো ডাক্তারকে যদি আমি দেখাই
আর দেখাবার সময় আমি অন্য ডাক্তারের প্রেসক্রিপশন যদি না দেখাই, সবাই নিজের মতন করে ওষুধ দেবে, আর আমি যদি সব ওষুধই খাই তাহলে গোলমাল হবে। মাল্টিপল প্রেসক্রাইবারে তোমার যদি আমি হোমিওপ্যাথিও খাচ্ছি, আয়ুর্বেদিও খাচ্ছি, আর তার সাথে এটাও খাচ্ছি, তাহলে হবে ঝামেলা। আচ্ছা, স্যার, হ্যাঁ, মেটফরমিন কিসের জন্য ইউজ হয়? মেটফরমিন বেসিক্যালি বাইগুনাইড ক্লাস অফ ড্রাগ, বাইগুনাইড ক্লাস অফ ড্রাগ ইউজ করা হয় তোর অ্যান্টি ডায়াবেটিক হিসাবে। এর মেটফরমিনের টোটাল 8 ধরনের এফেক্ট দেখা গেছে শরীরে, গুড এফেক্ট দেখা গেছে শরীরে, কিন্তু মোড অফ অ্যাকশন আজ অব্দি কেউ বলতে পারেনি, মানে স্টিল আননোন অবস্থাতে আছে। ঠিক আছে। আর হ্যাঁ হ্যাঁ। ওই যে কি বলে ওটাকে, ইনসুলিন রেজিস্ট্যান্ট ডায়াবেটিসে মেটফরমিনের ইউজ আছে। ব্লাড সুগারের জন্য? হ্যাঁ, ঠিক আছে। अच्छा सर। आयुर्वेदिक मेडिसिन दोनों एक साथ खाया जा सकता है? क्या आप फिर से एक बार? एलोपैथिक और आयुर्वेदिक मेडिसिन दोनों सेम टाइम में लिया जा सकता है, खाया जा सकता है एक ही बीमारी के लिए? बिल्कुल भी नहीं। उसका रीजन ये है कि ड्रग फूड इंटरेक्शन, ड्रग ड्रग इंटरेक्शन होने के चांसेस बहुत ही ज्यादा है। यही है फैक्टर जो यहाँ पे 7 रीजन लिखे हुए हैं इस तरह के इफेक्ट होने का। मल्टीपल ड्रग थेरेपी पहला ही है। आप अगर मल्टीपल ड्रग अगर रहेगा तो चांसेस ऑफ इंटरेक्शन इंक्रीज हो जाएगा। मल्टीपल प्रेस्क्राइबर, एक आयुर्वेदिक डॉक्टर को दिखाया, एक हमने होम्योपैथी डॉक्टर को दिखाया, एक हमने एलोपैथी डॉक्टर को दिखाया, तीनों के ड्रग का कुछ तो एक्टिव कॉन्स्टिट्यूएंट है। वो एक्टिव कॉन्स्टिट्यूएंट वही ड्रगটা এক অপরের সাথে তো ইন্টারঅ্যাকশন করবেই। এই ইন্টারঅ্যাকশন করলেই গোলমাল। মাল্টি, তারপরে 3 নম্বর হচ্ছে, আচ্ছা আর কোনো কোশ্চেন? सर एलोपैथी और होम्योपैथी ये दो खाया जा सकता है सर? देखो एक चीज मैं ये बताऊं कि होम्योपैथी जो थ्योरी है, एलोपैथी आयुर्वेदिक से अलग है। एलोपैथी और आयुर्वेदिक बात करता है एक्टिव इंग्रेडिएंट को लेके, मतलब एग्जैक्ट ड्रग को लेके, जो तुमने फार्माकोग्नोसी में पढ़ा है। ठीक है, उसमें कुछ एक्टिव इंग्रेडिएंट था, केमिकल कॉन्स्टिट्यूएंट लिखना पड़ता था ना, कि भाई फेनल में क्या है, क्लोव में क्या है, धतूरा में क्या है। तो वो एक्टिव कॉन्स्टिट्यूएंट को लेके काम करता है आयुर्वेद। लेकिन होम्योपैथ का ऐसा नहीं है। उनका जो थ्योरी है वो है डाइल्यूशन बेसिस में। वो जितना ज्यादा डाइल्यूट करेगा तब जाके उसका पोटेंसी इंक्रीज होता है, एज पर होम्योपैथी। ठीक है, तो इंटरैक्शन तो होना चाहिए, लेकिन इंटरैक्शन होगा कि नहीं होगा ये लेके एक बहुत बड़ा कंफ्यूजन है। क्योंकि वो लोग 1000 टाइम डाइल्यूट करता है कोई एक चीज को, और उसको बोलता है कि 1000 पोटेंसी उसका इंक्रीज हो गया। तो 1000 बार उसको डाइल्यूशन करने के बाद उसमें बचेगा क्या? इसीलिए होम्योपैथी डॉक्टर लोग बोलता है कि आप खा सकते हो बिंदास एलोपैथी दवाई के साथ। अच्छा, नेक्स्ट है मल्टीपल डिजीजेस। मल्टीपल डिजीजेस अगर होगा, मतलब किसी को हार्ट डिजीज है, डायबिटीज है, उसको पैर में भी घाव हो गया है, उसको बुखार भी आ रहा है, उसके सर पे बाल भी झड़ रहे हैं, तो वो बाल उगाने के लिए भी दवाई खा रहा है, आंख में भी नहीं दिखता है, दांत भी गिर गया है, इतने सारे रोग होने की वजह से उसको बहुत सारी दवाइयां खानी पड़ेगी। तो चांसेस ऑफ ड्रग इंटरैक्शन इज वेरी हाई। पुअर पेशेंट कंप्लायंस मतलब जब मर्जी खा लिया, याद ही नहीं रहा, आज सुबह खाना था शाम को खा लिया, शाम को खाना था 3 दिन बाद याद आया तब खाया। ऐसे ड्रग्स अगर होते हैं, ऐसा अगर कोई पेशेंट होता है तो उसको प्रॉब्लम हो गई। ठीक है, ड्रग रिलेटेड फैक्टर ये सब अलग है। अच्छा, मैकेनिज्म ऑफ ड्रग इंटरैक्शन क्यों होगा? सबसे पहला है फार्मास्यूटिकल इंटरैक्शन, जो तुम लोग फार्मास्यूटिकल प्रैक्टिकल में ऑलरेडी कर चुका है। फार्मास्यूटिक्स का प्रैक्टिकल में ऑलरेडी कर चुका है, और फार्मास्यूटिक्स में ऑलरेडी पढ़ चुका है, जो इनकम्पेटिबिलिटीज चैप्टर में है।
तो एक दो इनकम्पेटेबिलिटी का एग्जाम्पल क्यों बोलो। যেটা বইয়ে পড়েছো আর তার সাথে প্র্যাকটিক্যালেও লিখেছো। টোটাল 25 খানা ইনকম্পেটেবিলিটির এক্সপেরিমেন্ট করতে হয় ফার্মাসিউটিক্স 2 তে, আর করতে হয় 75 প্রিপারেশনস। তো ইনকম্পেটেবিলিটি একটা দুটো এক্সাম্পল আমাকে দাও আর বোঝাও। পাবন দা ফার্মাসিস্ট, হ্যাঁ স্যার। বল। স্যার কি বললেন? ইনকম্পেটেবিলিটি ওই যে ফার্মাসিউটিক্সে পড়েছিস না, প্র্যাকটিক্যালও লিখেছিস। ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, তুই মিউট কর, তোর গোলমাল আছে। আচ্ছা যাই হোক, ফার্মাসিউটিক্যাল ইন্টারঅ্যাকশন তোমরা ওখান থেকে দেখে নেবে, ফার্মাকোকাইনেটিক এন্ড ফার্মাকোডাইনামিক। ফার্মাকোকাইনেটিক এর এবার আমাকে আবার জিজ্ঞেস করতে হয় কোশ্চেন, হোয়াট ইজ ফার্মাকোকাইনেটিক এন্ড হোয়াট ইজ ফার্মাকোডাইনামিক। এই কোশ্চেনের আনসারটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। মানে সব থেকে যদি আজ অব্দি পৃথিবীতে ফার্মাসি নিয়ে যদি কেউ কোন একটা কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে, তাহলে কোশ্চেনটা হচ্ছে এইটা, হোয়াট ইজ ফার্মাকোকাইনেটিক and what is pharmacodynamics? আনসারটা কে দেবে? ভাই কেউ আনসার দাও এটা, হোয়াট ইজ ফার্মাকোকাইনেটিক। স্যার ফার্মাকোকাইনেটিক হচ্ছে শরীর কিভাবে রিয়াক্ট করে একটা ড্রাগের সাথে, ডায়নামিকটা মনে পড়ছে না। ডায়নামিকটা হচ্ছে ড্রাগ কিভাবে অ্যাক্ট করে শরীরে, একটা শরীর কিভাবে এ করছে আর একটা ওষুধ কিভাবে করছে, এটাই হচ্ছে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। এরপরে একটা হোলির পরে একটা ক্লাস নেবো, তারপরে এই চ্যাপ্টারটা কমপ্লিট করব। এখানে আরো হাফ হয়েছে, আরো হাফ বাকি আছে। তো মনে থাকবে মেকানিজম অফ ড্রাগ ইন্টারাকশন থেকে পড়াতে হবে। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ। থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। স্যার বলছিলাম আজকে কলেজে থাকবেন?